সেনাবাহিনী প্রসঙ্গে যা বললেন সার্জিস আলম। হাসিনা বিরোধী আন্দোলন নিয়ে জানলেও আমরা হস্তক্ষেপ করতে পারিনি, বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। জানাবো দ্রুত সংস্কার ও নির্বাচনের পথে সরকার। এবং সর্বশেষ জানাবো টাঙ্গাইলে কিশোরী ভিক্ষুককে ধর্ষণ চেষ্টা, যুবককে পুলিশে দিল জনতা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সেনাবাহিনী প্রসঙ্গে যা বললেন সার্জিস আলম। সেনাবাহিনীকে প্রতিপক্ষ করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সার্জিস আলম বলেন, সেনাবাহিনীর প্রধানকে সরানোর কোনো প্রশ্ন কখনো আসেনি, বরং এ নিয়ে এখন গুজব ছড়ানো হচ্ছে। আমরা মনে করি এ অবস্থাও তৈরি হয়নি। এই অবস্থা যেন নির্বাচনের আগ পর্যন্ত তৈরি না হয় সেটি আমরা প্রত্যাশা করি। তিনি বলেন, সেনাবাহিনীর সঙ্গে রাজনৈতিক দলগুলোর যে শ্রদ্ধার জায়গা আমরা মনে করি সবসময় ছিল, আছে এবং আগামীতেও থাকবে। সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, আমরা একটি বিষয় স্পষ্ট করি, আমরা মনে করি যে সেনাবাহিনী এমন একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের উপর আমাদের সবার আস্থা এবং শ্রদ্ধাবোধ আছে। আমরা এটা হারাতে চাই না। জাতীয় নাগরিক পার্টির জায়গা থেকে, আমার ব্যক্তিগত জায়গা থেকেও যদি বলি, তাদের প্রতি আমাদের শ্রদ্ধাবোধটি ছিল এবং আমরা এটা রাখতে চাই। আমরা মনে করি অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ সময়ে তারা যেমন বাংলাদেশের মানুষের পাশে ছিল, একইভাবে আগামীতে তারা বাংলাদেশের মানুষের পাশে থাকবে। হাসিনা বিরোধী আন্দোলন নিয়ে জানলেও আমরা হস্তক্ষেপ করতে পারিনি, বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে এবং তার বিরুদ্ধে সাধারণ মানুষের মধ্যে শক্তিশালী যে বিক্ষোভ সৃষ্টি হচ্ছিল সে সম্পর্কে ভারত অবগত বলে দাবি করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তবে এ ব্যাপারে ভারতে কোনো হস্তক্ষেপ করতে পারেনি। তিনি কমিটির কাছে দাবি করেন, স্বৈরাচার হাসিনাকে প্রভাবিত করার মতো প্রয়োজনীয় প্রভাব তাদের ছিল না। তারা হাসিনাকে শুধুমাত্র পরামর্শ দিতে পারতেন। এছাড়া তিনি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের একটি সাক্ষাৎকারে বিষয়টি তুলে ধরেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ওয়ার্ল্ডের হার্ট টক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তুর্ক জানান, বাংলাদেশের নিরস্ত্র সাধারণ মানুষের বিরুদ্ধে না যেতে সেনাবাহিনীকে অনুরোধ জানিয়েছিলেন তিনি দাবি করেন, ওই সময় সতর্কতা দেওয়া হয়, নিরস্ত্র মানুষের বিরুদ্ধে গেলে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী বাংলাদেশকে নিষিদ্ধ করা হবে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর পরবর্তীতে অবশ্য জানায়, জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক সেনাবাহিনীর এই ব্যাপারে সরাসরি কিছু বলেননি। এর বদলে তৎকালীন সরকারকে তিনি কথা জানিয়ে থাকতে পারেন। দ্য হিন্দু জানিয়েছে, পররাষ্ট্র বিষয়ক পরামর্শ কমিটি জয়শঙ্করের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের পররাষ্ট্রনীতি নিয়ে খোলামেলা আলোচনা করতে বৈঠকে বসেছিলেন। বিশেষ করে বাংলাদেশ, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও পাকিস্তান এতে প্রাধান্য পায়। এছাড়া তারা মিয়ানমারের গৃহযুদ্ধ ও এ নিয়ে ভারতের প্রস্তুতি ও দক্ষিণ এশিয়া জোট সার্কের পুনর্জাগরণ নিয়ে আলোচনা করেন। এতে তিনি এই জোটটির কার্যক্রম আবারও শুরু করার ইঙ্গিত দেন। 2016 সাল থেকে সার্ক অকার্যকর হয়ে আছে। দ্রুত সংস্কার ও নির্বাচনের পথে সরকার। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে রাজনৈতিক বিতর্কের মধ্যে জাতীয় নির্বাচনী প্রস্তুতি ও রাষ্ট্রের সংস্কার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে। অন্তর্বর্তী সরকার সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজ বাস্তবায়নের দিকে যাবে নাকি বৃহৎ সংস্কার প্যাকেজ নিয়ে এগোবে তা রাজনৈতিক দলগুলোর মতামতের উপর নির্ভর করছে। তবে সরকার সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা, শেষ পর্যন্ত সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজ বাস্তবায়ন করে দ্রুত নির্বাচনে যেতে পারে সরকার। কারণ রাষ্ট্র সংস্কারে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে যেসব প্রস্তাব রেখেছে তাতে ইতিবাচক জবাবের সঙ্গে ভিন্ন মত প্রকাশ করছে। সেক্ষেত্রে সংস্কার প্যাকেজ সংক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা বেশি। গত 17 মার্চ পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন, অন্তর্বর্তী সরকারের হাতে খুব বেশি সময় নেই। আমরা এরই মধ্যে 7 মাস পার করে এসেছি। আমরা বলছি ডিসেম্বরে নির্বাচন হবে, কাজে কি কি সংস্কার করতে চাই করে ফেলতে হবে। এছাড়া নির্বাচন আসন্ন উল্লেখ করে তিনি বলেছেন, যেহেতু নির্বাচন আসছে নানা রকম সমস্যা হবে, নানা রকম চাপ আসবে। এছাড়া গত 14 মার্চ জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে তিনি জানান, চলতি বছর ডিসেম্বরে কিংবা আগামী বছরের জুনে জাতীয় সংসদ নির্বাচন হবে। রাজনৈতিক দলগুলো যদি সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজ নিয়ে একমত হয় তবে নির্বাচন ডিসেম্বরে হতে পারে। তবে তারা যদি বৃহৎ সংস্কার প্যাকেজ গ্রহণ করে তাহলে নির্বাচন আগামী বছরের জুনে অনুষ্ঠিত হবে। এর আগেও প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচন অনুষ্ঠানে আগামী ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের কথা বলেছেন, কখনো আগামী বছরের জুনের বদলে মার্চের কথা বলেছেন। এদিকে নির্বাচন কমিশন চলতি বছরের ডিসেম্বরে জাতীয় নির্বাচন করার সময়সীমা অতিক্রম করতে চায় না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। গত 10 মার্চ ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, এই সময়সীমা যাতে পার না হয় সেজন্য ইসি প্রস্তুতি নিচ্ছে। এক্ষেত্রে অক্টোবরে
নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। নির্বাচনের প্রস্তুতি বিষয়ে জানতে উন্নয়ন সহযোগী দেশগুলোর রাষ্ট্রদূতরাও নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। এদিকে নির্ধারিত সময়ের আগে সংস্কার প্রস্তাব চূড়ান্ত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে সুপারিশগুলো চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক সংলাপ শুরু হয়েছে। এরই মধ্যে 3টি রাজনৈতিক দল সংলাপে অংশ নিয়ে তাদের মতামত তুলে ধরেছেন। রাজনৈতিক দলগুলো কমিশনের প্রস্তাবগুলোতে মতামত জানানোর পাশাপাশি নতুন প্রস্তাবও দিতে পারবে। প্রস্তাব বাস্তবায়নের কৌশল সম্পর্কেও মতামত চাওয়া হয়েছে। যেসব প্রস্তাবে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছবে সেগুলো বাস্তবায়নে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। আজ বিএনপি ও এনসিপি লিখিত মতামত জমা দেবে। গতকাল জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে 166টি প্রস্তাবের মধ্যে খেলাফত মজলিস 140টি এবং বাংলাদেশ লেবার পার্টি 147টি প্রস্তাবের সঙ্গে একমত প্রকাশ করেছে। আজ সংলাপে অংশ নেবে রাষ্ট্র সংস্কার আন্দোলন। এছাড়া আজ দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও জাতীয় নাগরিক পার্টির লিখিত মতামত জমা দেওয়ার কথা রয়েছে। সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে স্বল্প সময়ের মধ্যে জাতীয় ঐক্যমত্য তৈরি করা সম্ভব হবে বলে আশা করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে বলেছেন, সংস্কার আগে নির্বাচন পরে কিংবা নির্বাচন আগে সংস্কার পরে এ ধরনের অনাবশ্যক বিতর্কের কোনো অবকাশ নেই। যেহেতু সংস্কার একটি চলমান প্রক্রিয়া, তাই সংস্কার এবং নির্বাচন দুটোই একসঙ্গে চলতে পারে। রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে একটি চার্টার অফ রিফর্ম তৈরি করতে হবে। নির্বাচিত সরকার পরে এটা বাস্তবায়ন করবে। তিনি বলেন, এখন অন্তর্বর্তী সরকারের মূল কাজ হচ্ছে ঐক্যমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত একটি অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজন করা, এরপর নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা। তিনি বলেন, অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে আমরা এই আলোচনা শুরু করেছি। দীর্ঘ সময় দেওয়া সম্ভব হয়নি, তবে আপনারা আন্তরিকভাবে মতামত দিয়েছেন। এসব মতামতের ভিত্তিতে আমাদের আলোচনা এগিয়ে যাবে। অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলবে। দ্রুততম সময়ের মধ্যে ঐক্যমত্য পৌঁছানোই আমাদের লক্ষ্য। বৈঠক শেষে খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের 166টি প্রস্তাবের মধ্যে 140টিতে আমরা একমত হয়েছি, 10টিতে মতৈক্য হয়নি আর 15টিতে আংশিকভাবে সম্মত হয়েছি। তিনি বলেন, আমরা মনে করি প্রয়োজনীয় সংস্কার 10 মাসে করা সম্ভব। এটা অধ্যাদেশ জারি করে করা উচিত। সংস্কার নির্বাচনের আগে সম্ভব। গণপরিষদের পক্ষে নয় খেলাফত মজলিস গণপরিষদের পক্ষে নয় বলে জানান আব্দুল কাদের। তিনি বলেন, আমরা 400 আসনে নারীদের সরাসরি ভোটে নির্বাচনের প্রস্তাব দিয়েছি। সংসদের মেয়াদ 5 বছর রাখার পক্ষে রয়েছি। এছাড়া উচ্চকক্ষের সংখ্যালঘুদের 1% ভোটের ভিত্তিতে আসন বন্টনের অনুরোধ জানিয়েছি। তিনি বলেন, সংবিধানে মহান আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস রাখতে হবে, বহুত্ববাদ বাদ দিতে হবে। আমরা বলেছি গণতন্ত্র এনা, বহুত্ববাদের কোনো প্রয়োজন নেই। তিনি আরো বলেন, ইসলামের